হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমি ক্লাস। আজকে আমরা ফার্স্ট ক্লাস স্টার্ট করছি। তো ফার্স্ট যে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস বা নাইট্রোজেন গঠিত জৈব যৌগসমূহ। তো নাইট্রোজেন গঠিত জৈব যৌগ যা আছে, নাইট্রোজেন এদেরকে আমরা জেনারেলি চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হয় সায়ানাইড, যার সংকেত হয় RCN, বা আইসোসায়ানাইড, যার সংকেত হয় RNC। 2 নম্বরে সেকেন্ড আমরা যেটা পাই সেটা হচ্ছে নাইট্রো যৌগ বা RNO2। থার্ড আমরা পাই ডায়াজো লবণ, বা অনেক ক্ষেত্রে সেটাকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট। এবং ফোর্থ আমরা পাবো অ্যামিন জাতীয় যৌগ। এরপর অ্যামিনের দুটো ভাগ হয়। এতে আমরা পাই অ্যালিফ্যাটিক অ্যামিন এবং বিতে অ্যারোমেটিক অ্যামিন। তো নাইট্রোজেন গঠিত জৈব যৌগকে আমরা জেনারেলি চারটে ভাগে ভাগ করতে পারি: এক সায়ানাইড বা আইসোসায়ানাইড, নাইট্রো যৌগ, ডায়াজো লবণ এবং অ্যামিন। যেমন অ্যামিনের মধ্যে যে ভাগ থাকে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিন। আজকে আমরা যে জায়গাটা পড়বো এই চারটে পাঠের মধ্যে সেটা হচ্ছে নাইট্রো যৌগ বা RNO2। তাহলে আমরা যে ফার্স্ট আসি সেটা হচ্ছে নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ যদি আমরা আসি, তাহলে ফার্স্ট নাইট্রো যৌগের বিভিন্ন আমরা জিনিস পড়ব। তার মধ্যে যেটা ফার্স্ট আসে সেটা হচ্ছে নাইট্রো যৌগের শ্রেণীবিভাগ। নাইট্রো যৌগের সাধারণ সংকেত হয় RNO2। নাইট্রো যৌগের শ্রেণীবিভাগ হয় জেনারেলি আমরা নাইট্রো যৌগের তিনটে ভাগে ভাগ করতে পারি। এক, জাস্ট যেরকম আমরা নর্মাল অ্যালকোহলিতে করি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি। এখন এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রিটাকে আমরা ভাগ করব কীভাবে? না, এই নাইট্রো যৌগের যে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন হয় তার ডিগ্রি অনুযায়ী 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, এই তিনটে ভাগ হয়। এই নাইট্রো যৌগের যে নাইট্রোজেনটা আছে RNO2, এই নাইট্রো যৌগের যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, এই নাইট্রোজেনটা যত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে সেইটাই বলা হয় সেই নাইট্রো যৌগের বা নাইট্রো অ্যালকেনের ডিগ্রি। যেমন কি হয়, যদি আমরা দেখি যে NO2 গ্রুপ যদি 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? প্রাইমারি নাইট্রো যৌগ। উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? CH3NO2, CH3, CH2NO2। এখন তোমরা যদি দেখো তাহলে নিজেরা বুঝতে পারবে যে আমাদের এই এই কার্বনটা বা এই কার্বনটা, দুটো কার্বনই কী হয় না, দুটো কার্বনই 1 ডিগ্রি কার্বন। নেক্সট আমরা কি আসবো? নেক্সট হচ্ছে 2 ডিগ্রি কাকে বলবো না, যখন এইটা হচ্ছে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি আমরা কখন বলবো? যখন NO2 গ্রুপ 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে সেকেন্ডারি নাইট্রো যৌগ বলে।
উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, এই CH3 CH3 NO2 এই কম্পাউন্ডটা যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাবো আমার এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কত ডিগ্রি, না 2 ডিগ্রি কার্বন। তাহলে এটা কি হবে, এটা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি নাইট্রো কম্পাউন্ড। নেক্সট আমরা কিসে যাব, নেক্সট আমরা আসবো 3 ডিগ্রিতে। তো 3 ডিগ্রি আমরা কাকে বলবো, আর সিমিলারলি যেরকম আমরা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্যবহার করেছি সেইটাই কি না, যখন আমার লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের সুবিধার জন্য, যখন NO2 গ্রুপ 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে, তখন তাকে 3 ডিগ্রি বা টারসিয়ারি নাইট্রো যৌগ বলে। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে কী নিতে পারি না, একদম বেসিক আমি একটা 3 ডিগ্রি গ্রুপ নিচ্ছি, সেক্ষেত্রে এটা কি না, এই কম্পাউন্ডটা হচ্ছে 3 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড। কারণ হচ্ছে আমার এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। তাহলে এই গেল নাইট্রো যৌগের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। তাহলে নাইট্রো যৌগের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কী কী ছিল না, আমরা নাইট্রো যৌগকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিতে ভাগ করতে পারি। কীভাবে ভাগ করতে পারি না, নাইট্রো যৌগের NO2 গ্রুপটা যত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে সেইটাই হচ্ছে তার শ্রেণীবিভাগ বা সেইটাই তার ডিগ্রি। যেমন 1 ডিগ্রি কার্বন সাথে যুক্ত হলে 1 ডিগ্রি নাইট্রো যৌগ, 2 ডিগ্রি কার্বন সাথে যুক্ত হলে 2 ডিগ্রি নাইট্রো যৌগ এবং 3 ডিগ্রি কার্বন সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি নাইট্রো যৌগ। শ্রেণীবিভাগ হল শ্রেণী। আর আমি অ্যালকেনের এই নাইট্রো যৌগের নামকরণের ক্ষেত্রে যাচ্ছি না, কারণ এইচএস পরীক্ষায় সাধারণত নামকরণ থেকে সেরকম প্রশ্ন বিশেষ আসে না। তো আমরা জাস্ট যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গা এবং যেগুলো কিছু বেসিক আমরা সেই জায়গাগুলো জাস্ট কভার করব। তো শ্রেণীবিভাগের পর আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা, একটু এইটা পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু এই জায়গাটা ভালো করে কভার করবে বা খেয়াল করবে। তাহলে কী হয়, সমাবয়বতা বা আইসোমারিজম নাইট্রো যৌগে আমরা কীরকম পাবো না, নাইট্রো যৌগে আমরা যেটা ফার্স্ট পাবো, নাইট্রো যৌগে সমাবয়বতা যা পাওয়া যায় জেনারেলি নাইট্রো গ্রুপের এই জন্য পাওয়া যায়। তো নাইট্রো গ্রুপের যদি জানা থাকে, নাইট্রো গ্রুপ দুভাবে বাউন্ড হতে পারে, একটা হচ্ছে নাইট্রোজেন দিয়ে অ্যালকিনের সাথে বাউন্ড হতে পারে অ্যালকিল পার্টের সাথে, বা অক্সিজেন দিয়ে অ্যালকিল পার্টের সাথে বাউন্ড হতে পারে। সেই দিকে সেই নাইট্রো গ্রুপটা কোন অ্যাটম বা কোন পরমাণু দ্বারা অ্যালকিল গ্রুপের সাথে যুক্ত আছে বা বাউন্ড আছে, আমরা সেইটার উপর ভিত্তি করে নাইট্রো কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করি। কি না, একটা হচ্ছে নাইট্রো অ্যালকেনস এবং আরেকটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইটস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি না, নাইট্রো অ্যালকেন, আমি বাংলা ইংরেজি মিশিয়ে লিখছি যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। নাইট্রো অ্যালকেন যা সরি অ্যালকিল নাইট্রাইটের সাথে সমাবয়ব বা সেটাকে আমরা বলবো আইসোমারিক। তাহলে নাইট্রো অ্যালকেন কি না, RN ডবল বন্ড O, দ্যাট ইজ RNO2, এইটাকে আমরা বলবো নাইট্রো অ্যালকেন। এবং সে কার সাথে সমাবয়ব
না অ্যালকিল নাইট্রাইট আর N ডবল বন্ড O, এটাকে বলা হয় অ্যালকিল নাইট্রাইট। তাহলে তোমরা কি দেখো ভালো করে, নাইট্রো অ্যালকেন আমার কী হয় না, এই যে অ্যালকিল গ্রুপটা, নাইট্রো অ্যালকেনে এই যে অ্যালকিল গ্রুপটা, এটা নাইট্রোজেনের সাথে বন্ধন করেছে বা ইন বন্ডেড, এবং এখানে কী হয়, এই অ্যালকিল গ্রুপটা অক্সিজেনের সাথে বন্ডিং করে, বা যেটা আমরা বলতে পারি ও বন্ডেড। এইটা জেনারেলি নাইট্রো অ্যালকেন বা অ্যালকিল নাইট্রাইটের বেসিক একটা পার্থক্য বা ডিফারেন্স, যেটা দিয়ে আমরা এদের সমবায়বতা বা আইসোমেরিজমটা লক্ষ্য করা যায়। নেক্সট যেটা, সেটাও অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট আইসোমেরিজম নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে। নাইট্রো কম্পাউন্ডের নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে, এই জায়গাটা তোমরা একটু লিখে নেবে, তোমাদের নেক্সট যেটা কাজে আসবে। এবং নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে টটোমারিজম। যারা অ্যালডিহাইড কিটোন তোমরা পড়ে এসছো, অ্যালডিহাইড কিটোন আমরা পরে পড়াবো, তো অ্যালডিহাইড কিটোন যারা পড়ে এসছো, অ্যালডিহাইড কিটোন তোমরা জানো, এবং এটা বেশি একদম কিটোএনাল টটোমারিজম তোমাদের খুবই ফেমাস একটা কিটোএনাল টটোমারিজম তোমরা পড়েছো। তো এখানে নাইট্রো কম্পাউন্ড কী করে না, নাইট্রো যৌগ টটোমারিজম দেখায়। নাইট্রো যৌগ টটোমারিজম দেখায়। সেখানে আমরা টটোমারিজমটা কী পাবো, টটোমারিজম আমরা যেটা পাবো সেটাকে বলা হয় নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। এই নামটা মনে রাখবে, আমরা কি বলবো, নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। তাহলে হয় কি, আর CH2N, এইটাকে আমার লেখা হয় নাইট্রোফর্ম। এটা হচ্ছে নাইট্রোফর্মে থাকে, এবং সেখান থেকে আমি টটোমারিজমের মাধ্যমে কি পাই না, অ্যাসিফর্ম বা আইসোনাইট্রোফর্ম পাই। এটাকে বলা হয় অ্যাসিফর্ম और नाइट्रोफॉर्म, रेसिफॉर्म और आइसो नाइट्रोफॉर्म, জ্যাসিফর্ম और আইসো নাইট্রোফর্ম। এবারে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা, টটোমারিজমটা কী করা হয় আমি একবার তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিই। এখানে নাইট্রোফর্মটা আমি এইভাবে লিখতে পারি, এটা প্লাস হবে, সরি, আর সি, তাহলে কী হয় না, এই CH বন্ডটা ভেঙেছে, এখানে CH ডবল বন্ড N হয়, এবং N ডবল বন্ড ওটা ভেঙেছে O মাইনাস হয়, যে O মাইনাসটা এই যে H প্লাসটা বেরোচ্ছে টেক আপ করে, এবং আলটিমেটলি অ্যাসিড ফর্মটা তৈরি করে। তাহলে এইটা ভালো করে মাথায় রাখবে এবং মনে রাখবে যে আমার নাইট্রো, ঠিক যেরকম কিটো কম্পাউন্ড বা অ্যালডিহাইড কম্পাউন্ড কিটোএনাল টটোমারিজম শো করে, সেরকমই আমার নাইট্রো যৌগ নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম দেখায়। এটাও কিন্তু টটোমারিজমের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তাহলে এই গেল নাইট্রো জাতীয় যৌগের আইসোমেরিজম বা সমাবয়বতা। নেক্সট আমরা কি আসবো না, এর প্রস্তুতি বা প্রিপারেশন। নেক্সট আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে নাইট্রো যৌগের প্রস্তুতি, বা যেটা হয় প্রিপারেশন। তাহলে নেক্সট আমরা নাইট্রো যৌগের প্রস্তুতি শুরু করি। নাইট্রো যৌগের প্রস্তুতি প্রিপারেশনের ক্ষেত্রে যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলো আমরা আসি। তো নাইট্রোজেনের যেটা নাইট্রো জাতীয় যৌগের যেটা ফার্স্ট প্রস্তুতি বা প্রিপারেশন, সেটা হচ্ছে কি
না অ্যালকিল হ্যালাইড যৌগ থেকে। অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত Rx, তাহলে অ্যালকিল হ্যালাইড যৌগ থেকে কী পাবো আমি? নাইট্রো কম্পাউন্ড পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কী হয় না, সেক্ষেত্রে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হয় রিয়েজেন্ট বা বিকারক হিসেবে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট AgNO2। আমার সাবস্ট্রেটটা আমি বুঝতেই পারছি, অ্যালকিল হ্যালাইড লিখে দিই, তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া বা AgNO2 বিক্রিয়া অ্যালকিল এই নাইট্রো অ্যালকেন তৈরি হয়, দ্যাট ইজ RNO2 তৈরি হয়। তাহলে যে বিক্রিয়ার সাধারণ ফর্মুলা আমি কী লিখব? Rx প্লাস AgNO2 বিক্রিয়া করলে RNO2 প্লাস AgX হয়, RNO2 প্লাস AgX হয়। এখন এটার যদি আমি মেকানিস্টিক অ্যাপ্রোচ দেখতে চাই, মেকানিস্টিক অ্যাপ্রোচটা তোমাদের জাস্ট জেনে রাখার জন্য করে রাখি। এটা আমরা মেকানিস্টিক অ্যাপ্রোচে একবার চেক করবো। মেকানিস্টিক অ্যাপ্রোচ কী হয় না, AgNO2টা ঠিক এইভাবে থাকে। AgNO2র স্ট্রাকচার AgNO2 থাকে। এখন যদি আমি বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশলে যাই, তাহলে কী হয়? আমি ডিরেজ করছি। যদি বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশলে করি আমরা, তাহলে সেক্ষেত্রে কী পাবো? সেক্ষেত্রে এই সিলভার নাইট্রেটটাই হিসেবে থাকবে, সরি সিলভার নাইট্রেট ভুল না, AgNO2, সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3। এক্ষেত্রে বিক্রিয়াটা কীভাবে প্রসিড করে সেটা আমরা দেখব। তাহলে কী হয় না, ফার্স্টে সিলভার অক্সিজেন বন্ডটা ব্রেক করে, আর নাইট্রোজেন লোন পেয়ারটা আরকে অ্যাটাক করে। এখন আর এক্সের মধ্যে যদি তোমরা দেখো, তাহলে কী হয় না, আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, দ্যাট ইজ কার্বন কন্টেনিং একটা গ্রুপ, আর এক্সটা হচ্ছে হ্যালাইড গ্রুপ। তাহলে হ্যালাইড গ্রুপের কী হয় না, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কার্বন অপেক্ষা। তাহলে আমরা যখন দেখি যে একটা আণবিক বন্ধন ছাড়া যখন আর এক্স সমযোজী যৌগ, তাহলে একটা সমযোজী যৌগ যখন থাকে এবং সেখানে একটা সমযোজী বন্ধনে দুটো প্রান্তে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি বা ভিন্ন তড়িৎ ঋণাত্মকতার মৌলযুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়, আংশিক আধানের সৃষ্টি হবে, আংশিক পার্সিয়াল চার্জ যেটাকে বলে পার্সিয়াল চার্জ জেনারেট হয়। তাহলে আমার এখানে কী পাবো, আর গ্রুপ মানে কার্বন, কার্বন কম ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, এবং অপর প্রান্তে এক্স বা হ্যালোজেন যৌগ আছে যেটা অধিক তড়িৎ ঋণাত্মক, এবং অনেক ক্ষেত্রে আছে হ্যালোজেনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো না, হ্যালোজেন বা যেটা যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, সেটা সেই জন্য সেটা সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানবে, যার ফলে আমি হ্যালোজেন ক্ষেত্রে পার্সিয়ালি নেগেটিভ বা আংশিক ঋণাত্মক আধান সৃষ্টি হবে, এবং কার্বন কম্পাউন্ডের ক্ষেত্রে পার্সিয়ালি পজিটিভ বা আংশিক ধনাত্মক আধান সৃষ্টি হবে। তাহলে এক্স মাইনাস বেরি, যেহেতু আংশিক ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে, তাহলে এক্স মাইনাস বেরিয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, এবং এইভাবে আমরা এই RNO2 যৌগটা AgNO2 সাথে বিক্রিয়া পাই। নেক্সট আমরা কি আসবো, নেক্সট যেটা প্রসেস, আমরা সেকেন্ড প্রসেসে যাবো। এরপর সেকেন্ড প্রসেস হয় সেকেন্ড প্রসেস হবে অ্যালকেনের নাইট্রেশন দ্বারা। তাহলে আমি কার বিক্রিয়া করাবো না, অ্যালকেনের বিক্রিয়া করাবো। অ্যালকেন যদি আমি একদম সিম্পল অ্যালকেন ধরি, CH4, আর জেনারেল ফর্ম ধরতে গেলে RH। এখন RH যে আছে,
অ্যালকাইল নাইট্রেশন করছি মানে আর এইচ বন্ডটা ভেঙে আমি সেই জায়গায় আর NO2 সৃষ্টি করবো, মানে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তার জায়গায় NO2টা আসবে। এবং সেক্ষেত্রে কী অনেক ক্ষেত্রে দেখা যায় কি না, রিঅ্যাক্টিভিটি অর্ডারে আর এইচ বন্ডের যে রিঅ্যাক্টিভিটি সেটা খুবই কম। এই জন্য আমার এই বিক্রিয়াগুলো কী করা হয় জেনারেলি খুব স্ট্রং রিয়েজেন্টের সাহায্যে এবং অনেক বেশি টেম্পারেচারে করা হয়। তাহলে আমরা কী পাবো না, এক্ষেত্রে আমার রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হয় HNO3, এবং অবশ্যই যেহেতু এর বন্ডের রিঅ্যাক্টিভিটি খুব কম, সেই জন্য আমার বিক্রিয়াটা অনেক হাই টেম্পারেচারে বা উচ্চ উষ্ণতা করানো হয়। তাহলে আমরা সেক্ষেত্রে কী পাই না, RH প্লাস HNO3 400°C উষ্ণতায় বিক্রিয়া করালে আমরা RNO2 প্লাস H2O পাই। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা যে কোনো একটা অ্যালকেনের সাথে যদি একটা উত্তপ্ত HNO3 বাষ্প ভেপার বা গাঢ় HNO3 বাষ্প আমরা যদি দিই এবং সেই মিশ্রণটাকে 400°C উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে আমরা মুখ্য প্রোডাক্ট গ্রুপে বা মেন প্রোডাক্ট গ্রুপে RNO2 বা নাইট্রোঅ্যালকেন পাবো। নাইট্রোঅ্যালকেন পাবো। তাহলে এটার এই বিক্রিয়াটা একটা উদাহরণ আমরা কি ব্যবহার করতে পারি না, CH4 প্লাস HNO3 প্লাস H2। এখন নেক্সট যেটা জিনিস যে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি না, প্রথম ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা হচ্ছে বিক্রিয়াটা অনেকটা উচ্চ উষ্ণতায় করানো হয়। এবং যেহেতু HNO3 একটা স্ট্রং রিয়েজেন্ট, খুবই স্ট্রং রিয়েজেন্ট, সেক্ষেত্রে আমরা কী পাবো না, যদি আমরা কোনো লং চেন অ্যালকেন নিই, এখানে CH4 নিচ্ছি, ও 4টে হাইড্রোজেন সমান বা প্রতিসম বা ইকুইভ্যালেন্ট যেটাই বলবে তোমরা, 4টে হাইড্রোজেন প্রতিসম, তাহলে যে কোনো একটা CH বন্ড ভেঙে তার জায়গায় CH3NO2 বন্ড তৈরি হবে, সেটা সমস্যা নয়। যদি আমি একটা লং চেন অ্যালকেন নিই, হ্যাঁ, 3টে কার্বন বা 4টে কার্বন, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে একটা চান্স থাকে কি না, যতগুলো ডিফারেন্ট CH বন্ড আছে ইকুইভ্যালেন্সের দিক দিয়ে বা প্রতিসাম্যের দিক দিয়ে, ততগুলো সেই সব জায়গায় নাইট্রেশনের প্রবাবিলিটি থাকে। এবং যেহেতু HNO3 একটা খুব স্ট্রং রিয়েজেন্ট, সে CC বন্ধনের বিভাজন ঘটাতে সক্ষম। সে কী করতে সক্ষম, CC বন্ধনের বিভাজন ঘটাতে সক্ষম। সেই জিনিসটা একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। যদি আমি এই কম্পাউন্ডটা নিই, এটা হচ্ছে প্রোপেন। যদি আমি প্রোপেনের HNO3 দিয়ে 400°C উষ্ণতায় বিক্রিয়া করাই, তাহলে আমি কী পাবো, CH3 CH2 CH2NO2 একটা হলো, প্লাস এই জায়গায় একটা ডিফারেন্ট হাইড্রোজেন পাবো। সেই জন্য আমি কী পাবো, CH3 CH3NO2 2° নাইট্রোঅ্যালকেন আমি পাচ্ছি। তার সাথে সাইড প্রোডাক্ট রূপে কী হবে না, CC বন্ড ক্লিভেজ বা CC বন্ধনটা ভেঙে যাবে, যার জন্য আমি এই লাস্টের দুটো পাবো, CH3 CH2NO2। এবং মানে কিসের জন্য পাচ্ছি, লাস্টের দুটো প্রোডাক্ট, আমার এই CC বন্ডটা আমি ধরে নিচ্ছি ভেঙে যাচ্ছে। তাহলে ভেঙে গেলে কী পাবো না, CH3CH2NO2 এবং এই CH3NO2। তাহলে এই বিক্রিয়ার এইটা একটা মূল অসুবিধা, যে আমি যদি লং চেন এই হাইড্রোকার্বন নিই বা লং চেন অ্যালকেন নিই, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটাতে সক্ষম। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, বিক্রিয়াটা অনেকটা 400°C মানে অনেকটা উচ্চ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটানো হয়। নেক্সট আমরা কী আসবো না, অ্যালকেনের প্রস্তুতির থার্ড পার্ট যেটা আছে, বা থার্ড প্রসেস, সেটা হচ্ছে কি না, আলফা নাইট্রো অ্যালকেন এর আদ্র বিশ্লেষণ। এক্ষেত্রে জাস্ট বিক্রিয়াগুলো করলেই হয়, বিক্রিয়ার মেকানিজম বা অন্যান্য জিনিস অতটা প্রয়োজনীয় আসে না। তো সেক্ষেত্রে আমরা কী পাবো না, আলফা নাইট্রো অ্যালকেন না, আলফা নাইট্রো অ্যালকিনের আদ্র বিশ্লেষণ দ্বারা আমি পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, RC ডবল বন্ড CH আর
NO2, এটা হচ্ছে আলফা নাইট্রো অ্যালকিন। এর যদি আমরা হাইড্রোলিসিস করি বা আদ্র বিশ্লেষণ, সেটা অ্যাসিডিক হোক বা বেসিক, ক্ষারীয় বা আম্লিক আদ্র বিশ্লেষণ করলে আমরা কী পাবো? এই CH বন্ডের CH বন্ডের ক্লিভেজ হয়ে যায় এবং প্লাস CH3NO2 আমরা নাইট্রোজেন এইভাবে পেতে পারি। নেক্সট প্রসেস আমরা কি যাব? এইগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট রিয়েকশনগুলো সামান্য কটা জিনিস মনে রাখলে হবে। নেক্সট আমরা কিসে যাব? নেক্সট হচ্ছে আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড থেকে। আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড কি না, আমার একটা যে কোনো অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের যদি আলফা কার্বনের একটা হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, সেইটা আমরা আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড পাবো। এখানে আমি একটা অ্যাসিডের রিয়েকশন জাস্ট মনে করার জন্য এনে দিই। তোমরা এই অ্যাসিড যারা পড়েছো, অ্যাসিড আবার পরে পড়াবো, আমি নাইট্রোজেনটা জাস্ট ফার্স্ট শুরু করেছি। তো অ্যাসিড যখন পড়বে বা অ্যাসিড যারা পড়ে এসেছো তারা দেখবে অ্যাসিড একটা রিয়েকশন ছিল, খুব ফেমাস রিয়েকশন, HVZ রিয়েকশন। HVZ রিয়েকশন, এটা খুব ফেমাস রিয়েকশন। এই রিয়েকশনটা থেকে আমি কী পাবো না, আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড পাবো। তো সেক্ষেত্রে আমরা কি, আমি জাস্ট তোমাদের মনে করার জন্য, যারা পড়েছে তাদের মনে করার জন্য করি দিই এখানে যদি আমি HVZ রিয়েকশন করাই, রিয়েজেন্টটা কি HVZ রিয়েকশন সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আমি দেখতেও তোমাদের পুরো জিনিস কতটা মনে আছে বা কতটা তোমরা পড়েছো। সেক্ষেত্রে আমি কী পাবো, আর CHCl ডবল এইচ, এই কম্পাউন্ডটাকে বলা হয় আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড। এখন এই যে আলফা হ্যালো সাবস্টিটিউটেড অ্যাসিড আছে, এটাকে যদি আমি সোডিয়াম না NaNO2 সহযোগে NaNO2 সহযোগে হিট করি বা উত্তপ্ত করি, তাহলে আমি কি পাবো না, ওই ক্লোরিনটা আছে, সেই ক্লোরিনটা NO2 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আমি এটা সিম্পল রিয়েকশন নিলে কী হবে, CH2COOHCl, এটাকে আমি NaNO2 সহযোগিতা উত্তপ্ত করি বা হিট দিই, তাহলে আমার ক্লোরিনটা NO2 দ্বারা প্রতিস্থাপিত হয়। এইভাবে আমরা নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি। নেক্সট আছে দুটো, নেক্সট যে রিয়েকশানে আমরা যাব সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আনইম্পর্টেন্ট বলতে পারো। সেটা হচ্ছে কি না, টারসিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে। টারসিয়ারি অ্যালকিন অ্যামিন, আমরা অ্যামিনের জায়গায় যখন নাইট্রোজেন কন্টেন্ট কম্পাউন্ডসের পরবর্তী পার্টগুলোতে যখন আমরা অ্যামিন করবো, তখন আমরা পাবো সেক্ষেত্রে কি না, R3CNH2। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই কম্পাউন্ডটাকে বলা হয় টারসিয়ারি অ্যালকিল অ্যামিন। টারসিয়ারি অ্যালকিন অ্যামিনকে যদি আমরা KMnO4 সহযোগে KMnO4 এর সাথে বিক্রিয়া করাই, বা জেনারেলি এটা অক্সিডেশন হয় জানো, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো না, সেক্ষেত্রে NH2টা জাস্ট NO2-তে কনভার্ট হয়ে যাবে। NH2টা জাস্ট NO2-তে কনভার্ট হয়ে যাবে। 5টা প্রসেস গেল, এবং আমরা আসছি NO2 প্রিপারেশনাল অ্যালকিন নাইট্রো অ্যালকেন প্রস্তুতির আমরা একদম লাস্ট সেকশন আসি। সেটা কি না, অক্সিম থেকে। অক্সিম তোমরা অ্যালডিহাইড কিটোনে পড়েছো, অক্সিম থেকে। তাহলে এক্ষেত্রে আমার সাবস্ট্রেটটা কী হয়, সাবস্ট্রেট হচ্ছে
আরেকটা হয় এখানে অ্যালডোক্সিন বা সাবস্ট্রেটটা হয় অ্যালডোক্সিন বা ইটক্সিন, এবং রিএজেন্ট বা বিকারকটা কী হয় CF3CO3H, যেটাকে জেনারেলি আমরা বলা হয় পার অ্যাসিড, আর এর নাম হচ্ছে ট্রাইফ্লুরো CF3CO3H ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এবং আমরা খুব ভালো করে জানি যে পার অ্যাসিড একটা অক্সিডাইজিং কম্পাউন্ড। তাহলে এটা বিক্রিয়াটা কীভাবে হয়? বিক্রিয়াটা খুবই সিম্পল বিক্রিয়া না, আমি একটা জেনারেলাইজড অ্যালডোক্সিন নিয়ে করি। কিটোক্সিনটা তোমরা করবে, আগে অ্যালডোক্সিনটা করে দেখি। এইটা হচ্ছে অ্যালডোক্সিন, যেটাকে আমি ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড দিয়ে যদি রিঅ্যাকশন করাই তাহলে আমি পাবো এইটা দেখো, যদি তোমরা পুরনো জিনিস রিকল করতে পারো, একবার যখন ফার্স্ট থেকে নোটটা লিখছো বা নোটের পুরোনো জায়গায় দেখে যাবে, এইটা হচ্ছে অ্যাসিফর্ম, এইটা অ্যাসিফর্ম। এবং এই অ্যাসিফর্মটা কী করে, ফার্দার টটোমারাইজ করে যায় বা টটোমারিজম শো করে, সেখান থেকে আমি নাইট্রোফর্মটা অ্যাসিফর্ম টটোমারিজম করে যায়, এবং সেখান থেকে আমি কী পাবো, সেখান থেকে আমি নাইট্রোফর্মটা পেয়ে যাবো। এইটা হচ্ছে নাইট্রোফর্ম। জাস্ট এই টটোমারিজম, মাঝখানে টটোমারিজম স্টেট আছে, এই জন্য রিঅ্যাকশনটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমি কী হয়, যে কোনো কিটোক্সিন বা অ্যালডোক্সিন থেকে আমি নাইট্রোঅ্যালকেন পেতে পারি। কীভাবে পাবো না, আমি সেটাকে ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো কিটোক্সিন বা অ্যালডোক্সিনটাকে, তারপর আমরা সেখান থেকে অ্যাসিফর্ম পাবো নাইট্রোঅ্যালকেন, এবং সেটা টটোমারিজম করে আমার যে ডিজায়ার্ড নাইট্রোঅ্যালকেন, সেই ডিজায়ার্ড নাইট্রোঅ্যালকেনটা আমি ওখান থেকে পেয়ে যাব। নেক্সট আমরা কী আসছি, তাহলে এই যে রিঅ্যাকশনগুলো ছিল এইগুলোই মোটামুটি নাইট্রোঅ্যালকেনের প্রস্তুতি বা প্রিপারেশন, এইগুলোই ভালো করে করবে, এগুলোর থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। এর বাইরে এরপরে যদি ফার্দার কিছু আসে, তো চ্যাপ্টারটা শেষ করার পর নিট যেই বা ফার্দার যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেটার জন্য একটা সামারি টাইপের ভিডিও করে আপলোড করা হবে। তো সেখানে তোমাদের যদি কিছু মিসিং থাকে বা এক্সেস যদি কিছু থাকে, সেই জিনিসগুলো সেই ভিডিওতে, ফাইনাল ভিডিওটাতে করে দেওয়া হবে। এবং এছাড়াও যদি তোমাদের কোনো স্পেসিফিক রিঅ্যাকশান বা কোনো কোশ্চেন থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশানে পুট করতে পারো, আমি সলভ করে তার অ্যান্সারটা কমেন্টে বা ফার্দার কোনোভাবে তোমাদের সাথে কমেন্ট করে আপডেট করে দেবো। তোমাদের কোনো যা ডাউট থাকবে বা যা প্রশ্ন থাকবে, তোমরা উইদাউট এনি হেজিটেশন সেটা কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট আমরা আসছি কি, ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ। না, ফিজিক্যাল প্রপার্টিজ ভৌত ধর্ম কী হয়, নাইট্রো অ্যালকেন জাতীয় যৌগগুলো এটা হচ্ছে হাইলি পোলার বা যাকে আমরা বাংলায় বলি ধ্রুবীয়। তো ধ্রুবীয় যদি হয়, তার মানে কি, হাইলি পোলার বা ধ্রুবীয় হলে তার বয়লিং পয়েন্ট বেশি হবে, এবং যেহেতু এটা পোলার, আরেকটা প্রপার্টি আমরা কি পাই সেখান থেকে, না আরেকটা প্রপার্টি পাই না, এরা হচ্ছে জলের অদাব্য, কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে বা অর্গানিক সলভেন্টে দ্রাব্য। এবং আরেকটা প্রপার্টি কি না, এই নাইট্রোজেনগুলো সাধারণত খুব স্টেবল ফর্মে থাকে, আনস্টেবল কম্পাউন্ড, আনস্টেবল জৈব যৌগ নয়।
তাহলে এই প্রতিস্থাপনের মধ্যে এইটুকুই ছিল, জাস্ট এই 3টে পয়েন্টই মনে রাখবে যে এক হচ্ছে নাইট্রোঅ্যালকেন জাতীয় যৌগ বা আরএনও জাতীয় যৌগ হাইলি পোলার বা ধ্রুবীয় এবং সেই জন্য এদের বয়লিং পয়েন্ট বেশি হয়, এবং এই নাইট্রোঅ্যালকেন জাতীয় যৌগগুলো জলের অদাব্য কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রাব্য। প্রতিস্থাপনের মধ্যে এই 3টে পয়েন্ট করলে মোটামুটি হয়ে যায়। নেক্সট, যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আর যে বাকি পার্টটা থাকে যেটা আমরা পড়ে এসেছি কি না, প্রিপারেশন, ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস বা রিয়েকশন। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস বা রিয়েকশনস। রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস বা রিয়েকশন। রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস বা রিয়েকশনের মধ্যে যে রিয়েকশন, বেশি রিয়েকশন নেই, খুব কমই রিয়েকশন, সামান্য কটা রিয়েকশন আছে। সেই রিয়েকশনগুলোর মধ্যে আমরা যেগুলো পড়বো, তা ফার্স্ট হচ্ছে কি না, বিজারণ বা রিডাকশন। এক্ষেত্রে বিজারণ করলে যদি আমরা নাইট্রো অ্যালকানের বিজারণ করি RnO2, তাহলে আমরা সেক্ষেত্রে প্রোডাক্ট রূপে কী পাবো না, RnH2 বা অ্যামিন, RnH2 বা অ্যামিন। তাহলে বিজারক হিসেবে আমরা কী ব্যবহার করব না, বিজারক হিসেবে আমরা সাধারণত যে কোনো বিজারক বা রিডিউসিং এজেন্ট যা আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, যেমন টিন HCl বা আয়রন HCl বা H2PD বা H2PT, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট বা LiAlH4, এইগুলোর মধ্যে যে কোনো রিয়েজেন্ট আমরা যদি দিই বা যে কোনো রিডিউসিং এজেন্ট আমরা দিই, তাহলে RnO2 RnH2তে নাইট্রোজেনটা অ্যামিনে বিজারিত হয়ে যাবে। এখন এখানে মনে রাখার মধ্যে দুটো পয়েন্ট, আর মনে রাখার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যেখানে ইন্টারমিডিয়েটটা কী না, ইন্টারমিডিয়েট হিসেবে RnO পাওয়া যায় এবং RnHOH। তাহলে RnO2 ফার্স্টে RnOতে কনভার্ট হয়, দেন RnHOH, অ্যান্ড ফার্দার সেটা লাস্ট যে অ্যামিনে থামে, তাহলে নাইট্রো, তারপরে এটা হচ্ছে নাইট্রোসো, এটাকে বলা হয় নাইট্রোসো, এটাকে বলা নাইট্রোসো যৌগ, আর এটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন যৌগ। তাহলে নাইট্রো যৌগ ফার্স্টে নাইট্রোসো যদি থামে, নেক্সট নাইট্রোসো হয়, নাইট্রো যৌগ ফার্স্ট নাইট্রোসো হয়, নেক্সট হাইড্রক্সিল অ্যামিন হয়, এবং ফার্দার সেটা একদম লাস্টে অ্যামিনে যেয়ে স্টপ হয়। নাইট্রো যৌগে বিজারণ করলে আমরা অ্যামিন পাবো। এইখানে আরেকটা পয়েন্ট খুব মনে রাখার মতো বা ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে সবই তো রিডিউসিং এজেন্ট, কিন্তু যদি তুমি নাইট্রো অ্যালকেনকে বা নাইট্রো যৌগকে জিঙ্ক চূর্ণ ইন প্রেজেন্স অফ NH4Cl দিয়ে বিজারিত করো, তাহলে বিক্রিয়াটা যে হাইড্রক্সিল অ্যামিনে থেমে যায়, বিক্রিয়াটা যে হাইড্রক্সিল অ্যামিনে বিক্রিয়াটা গিয়ে হাইড্রক্সিল অ্যামিনে থেমে যায়, এই বিক্রিয়াটা আর ফার্দার প্রসিড করে না। অর্থাৎ যদি আমি জিঙ্ক চূর্ণ এবং NH4Cl দিয়ে বা অ্যামিনোক্লোরাইড দিয়ে বিজারি করি, তাহলে সেক্ষেত্রে আমি নাইট্রোজেনের বিজারণে অ্যামিন পাবো না, আমার বিক্রিয়াটা হাইড্রক্সিল অ্যামিনে যেয়েই থেমে যাবে। নেক্সট কী আসছে, তাহলে এই গেল টোটাল নাইট্রো কম্পাউন্ডের বিজারণ। নাইট্রো কম্পাউন্ডের বিজারণ এইটাই মোটামুটি আছে, এর বেশি আপাতত তোমাদের সেরকম প্রয়োজন নেই। নেক্সট আমরা আসছি নেক্সট যে রিয়েকশন, সেটা হচ্ছে হাইড্রোলিসিস বা
আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ কি না, এক্ষেত্রে দুটো জিনিস হয়, যে যদি আমার 1 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড হয়, তাহলে তার যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে আমি কী পাবো, অ্যাসিড। আর যদি আমার 2 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড হয়, তার যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে আমি কী পাবো, সরি বেস না, সরি তার আমি প্রোডাক্ট পাবো কিটোন। তাহলে 1 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড করলে আমি হাইড্রোলিসিস করলে অ্যাসিড পাবো, এবং 2 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ডে আমি হাইড্রোলিসিস করলে কিটোন পাবো। তাহলে আমরা এখানে দুটো এক্সাম্পল করে নিই, তাহলে এই জিনিসটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, এর যদি হাইড্রোলিসিস করা হয় তাহলে আমরা কী পাবো, আর COOH, দ্যাট ইজ অ্যান অ্যাসিড, এবং NH2OH। নেক্সট আমরা কী নেব, RCHRNO2, দ্যাট ইজ এটা 2 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড H2 প্লাস, এবং সেখান থেকে আমরা কী নেব, কিটোন। সাইড প্রোডাক্ট গ্রুপে আমরা এগুলো পাবো, দিজ আর নট সো ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিটোন পাবো, এটা মেজর। তাহলে হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ কী পাবো না, 1 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ড যদি আমরা হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ করি সেটার থেকে আমরা অ্যাসিড পাবো, এবং 2 ডিগ্রি নাইট্রো কম্পাউন্ডের থেকে আমরা কী পাবো না, কিটোন। নেক্সট হচ্ছে দুটো রিয়েকশান, তাহলে হলো আমার বিজারণ বা রিডাকশন এবং হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। নেক্সট আমরা যে রিয়েকশানটা করবো সেটা হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। তাহলে হ্যালোজেনের সাথে বিক্রিয়াতে আমরা কী করব না, হ্যালোজেনের সাথে বিক্রিয়া, নাইট্রো যৌগের যদি আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে আমাদের কী হয় না, স্টেপ বাই স্টেপ যতগুলো আলফা হাইড্রোজেন আছে সেই আলফা হাইড্রোজেনগুলো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে বিক্রিয়াতে কী হয় না, নাইট্রো যৌগের আলফা হাইড্রোজেনগুলি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, হ্যালোজেন আলফা হাইড্রোজেনগুলি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে জাস্ট পয়েন্টটা মনে রাখবে। নেক্সট আমরা দুটো এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লারিফাই করে দিচ্ছি। তাহলে যদি আমি একটা 1 ডিগ্রি নিই, এবং সেখানে আমি কী দেবো না, Br2NaOH। তাহলে এ দেখো দুটো আলফা হাইড্রোজেন আছে, তাহলে ফার্স্টে কী হয়, স্টেপ 1-এ একটা আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, এবং স্টেপ 2-তে সেকেন্ড যে আলফা হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে এইটা গেল 1 ডিগ্রির ক্ষেত্রে। এবং 2 ডিগ্রি যদি আমরা নিই, একটা 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন যদি আমরা নিই, এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রিতে Br2NaOH দিলে আলফা হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। আলফা হাইড্রোজেনটা
ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে এই গেল হ্যালোজেনের সাথে নাইট্রো যৌগের বিক্রিয়া। 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি দুটো ডিফারেন্ট প্রোডাক্ট দেবে। 1 ডিগ্রির ক্ষেত্রে 1 ডাইহ্যালো কম্পাউন্ড পাবো, আর 2 ডিগ্রির ক্ষেত্রে একটাই, যেহেতু আলফা হাইড্রোজেন আছে সেহেতু একটা আলফা হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এরপর আমরা আসছি নেক্সট রিঅ্যাকশনে। নেক্সট রিঅ্যাকশন কি? নেক্সট রিঅ্যাকশনটা বেশ, আচ্ছা সরি, হ্যালোজেন একটা জায়গায় মিস হয়ে গেল না, এটা তো ব্রোমিনের সাথে রিঅ্যাকশন। এই যেটা রিঅ্যাকশনটা করাচ্ছি এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা তোমরা মনে রাখবে না। ক্লোরিন CH3NO2 প্লাস 3Cl2। 3Cl2 মিনস কী হয় না, এক্সেস ক্লোরিন। এক্সেস ক্লোরিনের সাথে যদি NaOH এর প্রেজেন্সে আমি বিক্রিয়া ঘটাই CH3NO2, তাহলে আমি যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে Cl3CNO2। বাকি NaCl অ্যান্ড ওয়াটার সাইড প্রোডাক্ট পাওয়া যায়, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। এই কম্পাউন্ডটা আমার ইম্পর্ট্যান্ট। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এই রিঅ্যাকশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশান, ডিরেক্ট কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে। এই রিঅ্যাকশানটা ভালো করে তোমরা করবে। তাহলে আমরা নেক্সট রিঅ্যাকশানে যাই। নেক্সট রিঅ্যাকশান হচ্ছে 3 নম্বর রিঅ্যাকশান হলো। নেক্সট রিঅ্যাকশান 4 নম্বরে নেক্সট রিঅ্যাকশন 4 নম্বরে হচ্ছে HNO2 বা নাইট্রাস অ্যাসিডের সাথে HNO2 বা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া কী হয় না, এই ক্ষেত্রে এই বিক্রিয়াটার একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স তোমরা বলতে পারো না। এই বিক্রিয়াটার সাহায্যে জেনারেলি আমি 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি যে নাইট্রো কম্পাউন্ড আছে সেইটার একটা ওয়ান টাইপ অফ শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান করা যায়। তাহলে সেটা কীভাবে করবো? আমরা সেই জিনিসটা দেখছি যে দুটো জিনিস। নাম্বার 1 কি না, ফার্স্টে আমি 1 ডিগ্রি নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করাবো এবং তারপরে আমরা 2 ডিগ্রি নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করাবো। এখন HNO2 যদি তোমরা পড়ে থাকো, কোন জিনিস মনে থাকো তোমরা জানো, HNO2 হচ্ছে খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড, সেই জন্য HNO2 আলাদাভাবে পাওয়া যায় না। HNO2 কী হয়, রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে তৈরি করতে হয় কীভাবে না, কোল্ড কন্ডিশনে NaNO2 প্লাস ডাইলুট HCl মিশিয়ে আমি HNO2 রিঅ্যাকশন মিডিয়ামে তৈরি করতে হয়। তাহলে যদি আমি একটা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সাথে বিক্রিয়া করাই, এটা 1 ডিগ্রি, তাতে আমি কী দিচ্ছি না, অনেক সময় এক্সামে ডাইরেক্ট এরকম অনেক সময় HNO2 দেওয়া থাকে বা NaNO2 ডাইলুট HCl বা NaNO2 HCl, যেটা ইচ্ছে লেখা থাকতে পারে। তোমরা কিন্তু সেটা বুঝবে যে NaNO2 HCl আর এই লো টেম্পারেচার মানে সেটা আমার রিঅ্যাকশন মিডিয়ামে HNO2 তৈরি হবে এবং রিঅ্যাকশনটা আমাকে HNO2 সাথে তৈরি করতে হবে। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে আমি যে কম্পাউন্ড পাবো সেটা হবে এই কম্পাউন্ডটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড। এর আইডেন্টিফিকেশন কি না, gives red color উইথ অ্যালকালি। যখন আমি অ্যালকালি বা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো তখন এই নাইট্রোলিক অ্যাসিডটা কী করবে না, রেড কালার শো করবে। নেক্সট আমি কী ইউজ করবো না, নেক্সট আমি তাহলে এইটা একটা গেল। এবারে এখান থেকে আমি 2 ডিগ্রি বা 2 ডিগ্রি নাইট্রোজেনটাকে পৃথক করবো কী করে না, 1 ডিগ্রির ক্ষেত্রে যদি আমি
HNO2 সাথে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমি নাইট্রোলিক অ্যাসিড পাচ্ছি, যেটা অ্যালকালি বা ক্ষারের সাথে বিক্রিয়ায় রেড কালারটা বা লাল কালার শো করবে। এখন 2 ডিগ্রি ক্ষেত্রে কী হয় দেখা যাক। 2 ডিগ্রি ক্ষেত্রে যদি আমি বিক্রিয়া করাই, দুটির ক্ষেত্রে যদি বিক্রিয়া করে তাহলে আমি এই কম্পাউন্ডটা পাবো। তো দুটির ক্ষেত্রে আমি যে কম্পাউন্ডটা পাচ্ছি, এই যে কম্পাউন্ডটা পাচ্ছি, এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় সিউডোনাইট্রল। এটাকে কীভাবে শনাক্ত করব না, ঠিক যেভাবে নাইট্রোলিক অ্যাসিড একটা অ্যালকালির সাথে নির্দিষ্ট কালার দেয়, সিউডোনাইট্রলও একটা নির্দিষ্ট কালার দেবে। সিউডোনাইট্রল নির্দিষ্ট কালার দেবে, সেই কালারটা কি না, সিউডোনাইট্রল অ্যালকালির সাথে রিয়েকশন করে ব্লু কালার দেয়। তাহলে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি সেটার সাথে অ্যালকালি যদি বিক্রিয়া করাই, তাহলেই আমার সেই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোনটা 1 ডিগ্রি নাইট্রো অ্যালকান এবং কোনটা 2 ডিগ্রি নাইট্রো অ্যালকান। নাইট্রো অ্যালকান থেকে নাইট্রোলিক অ্যাসিড পাবো HNO2 বিক্রিয়ায়, যেটা অ্যালকালির সাথে বিক্রিয়া করে রেড কালার দেবে, এবং 2 ডিগ্রির ক্ষেত্রে আমি HNO2 সাথে বিক্রিয়া করালে সিউডোনাইট্রল পাবো, যেটা অ্যালকালির সাথে বিক্রিয়া করে ব্লু কালার দেবে। তাহলে অ্যালকালির সাথে বিক্রিয়া করে ব্লু কালার দেবে। আর দুটো ছোট্ট রিয়াকশান বলে দিই, জাস্ট এগুলো ওয়ান টাইপ অফ এক্সট্রাই বলতে পারো। সেক্ষেত্রে দুটো ছোট্ট রিয়াকশান কি না, ফার্স্ট বি 5 নম্বরে হচ্ছে তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন। তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন। তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন যদি আমি করি, তাহলে এটা নর্মাল একদম সিম্পল দেখে, আমি যদি একটা নাইট্রো অ্যালকেন নিই, বেসিক নিচ্ছি CH3NO2, সেটাকে যদি আমি হিট দিই ফার্স্ট অফ অল হাই টেম্পারেচারে, এবং কি হবে না র্যাপিড হিটিং, তাহলে সেটা তার করসপন্ডিং ইয়েতে কম্পোনেন্টসে ভেঙে যাবে, নাইট্রোজেন, CO2 এবং হাইড্রোজেন। ঠিক আছে, এটা জাস্ট একটা রিয়েকশান, নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা যেটা আরেকটা নাইট্রো অ্যালকেন রিয়েকশান করে, সেটা কি করে না ক্ষারের উপস্থিতিতে ক্ষারের উপস্থিতিতে কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া, ক্ষারের উপস্থিতিতে নাইট্রো অ্যালকেন কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করে। সেক্ষেত্রে কী হয় না, জাস্ট রিয়েকশনটুকু করে রাখা, এটা দেওয়ার একটাই কারণ, এটা হয়তো এক্সট্রা, বাট এটা দেওয়ার একটাই কারণ যে তোমাদের একটা নোটের মধ্যে সমস্ত জিনিসটা রয়ে গেল, তোমরা এক্সামের সময় বা পরীক্ষার সময় জাস্ট চোখ বুলিয়ে একবার চলে গেলে, জিনিসটা রিভিশন টাইপের হয়ে রইলো। একটা জায়গায় সব করানোর জন্য এক দুটো জিনিস এক্সট্রাও করে দেওয়া আছে, সেটা তোমরা নোটে পেয়ে যাবে। তাহলে সিও কার্বনিল কম্পাউন্ডের সাথে নাইট্রো অ্যালকেন ওইচ মাইনাসের প্রেজেন্সে এইভাবে এই কম্পাউন্ড একটা তৈরি করে, ওইচ মাইনাস অ্যালিস অ্যালকাইল প্রেজেন্সে একটা অ্যাডিশন কম্পাউন্ড বা অ্যাডিটিভ কম্পাউন্ড তৈরি করে। এরপরে আর শেষ হয়ে গেল প্রায়। আর দুটো জিনিস আমরা দুটো জিনিস, একটা ইম্পর্ট্যান্ট আর একটা জাস্ট তোমাদের শর্ট এর জন্য। ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি না অ্যাসিডিটি। এখন আমরা যদি দেখি এই যে NO2 গ্রুপ, এর যদি আমরা ইলেকট্রনিক এফেক্টের ব্যাখ্যা করি, ইলেকট্রনিক এফেক্টও করাবো, যে আমাদের এফেক্টগুলো আছে রেজোন্যান্স, হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ জাতীয়। তো NO2 গ্রুপে যদি আমি এফেক্ট দিই, তাহলে NO2 গ্রুপ হচ্ছে
মাইনাস এম এফেক্টিং গ্রুপ, মাইনাস এন এফেক্টিং গ্রুপ। তাহলে এটা কি করে না, যে কোনো অর্গানিক কম্পাউন্ডসের মাইনাস এন এফেক্টিং গ্রুপ যেহেতু, সেহেতু যেটা যে কোনো অর্গানিক কম্পাউন্ডসের অম্লত্ব বা অ্যাসিডিটি বৃদ্ধি করে। তাহলে এর কাজ কি, NO2 গ্রুপ যে কোনো অর্গানিক কম্পাউন্ড যুক্ত থাকলে তার অ্যাসিডিটি বা অম্লত্ব বৃদ্ধি পায়। নেক্সট আমরা আসছি আরেকটা ছোট্ট জিনিসে, এটা করে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে তোমরা পড়েছিলে যে ফার্স্ট যখন চ্যাপ্টারটা স্টার্ট, এই আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে নাইট্রো কম্পাউন্ডস অ্যালকিল নাইট্রাইটের সাথে আইসোমার বা সমাবয়ব। তাহলে যেহেতু নাইট্রো কম্পাউন্ডসের আমরা প্রিপারেশন এবং রিয়েকশন পড়লাম, তাহলে অ্যালকিল নাইট্রাইট একটা ছোট্ট জায়গা, জাস্ট একটা ফ্লো চার্ট টাইপের আছে, একটা ছোট্ট টেবিল বলে দিচ্ছি, সেইটুকু করলে তোমাদের অ্যালকিল নাইট্রাইটের রিয়েকশনগুলো হয়ে যাবে। তাহলে অ্যালকিল নাইট্রাইট তো নাইট্রোঅ্যালকানের আইসোমেরিক বা সমাবয়ব, তাহলে RONO। তাহলে অ্যালকিল নাইট্রাইটের আমি প্রিপারেশন বা রিয়েকশন একটা জাস্ট ফ্লো চার্টের মধ্যে করে দিচ্ছি। তাহলে আমার কম্পাউন্ডটা কী হবে না, ডিজায়ার্ড কম্পাউন্ড হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। ঠিক আছে, অ্যালকিল নাইট্রাইট আমি কী করে পাবো না, ফার্স্ট হচ্ছে আমার অ্যালকোহল থেকে, সেকেন্ড কি অ্যালকিল হ্যালাইড থেকে বা অ্যালকিল আয়োডাইড থেকে, নেক্সট হচ্ছে আবার অ্যালকোহল থেকে। এই তিনটেভাবে আমি অ্যালকিল নাইট্রাইট পেতে পারি। তাহলে অ্যালকোহল থেকে ফার্স্ট ইয়ারে কি না, HNO2 দিলে পাবো, HONO দিলে NO2H2SO4, দ্যাট ইজ দ্য রিয়েজেন্ট, দিলে পাবো RI বা অ্যালকিল আয়োডাইডে যদি KNO2 রিয়েকশন করে তাহলে পাবো। এবং সব লাস্ট হচ্ছে অ্যালকোহলে N2O3 রিয়েকশন করলে আমি সেখানেও অ্যালকিল নাইট্রাইট পাবো। এবং অ্যালকিল নাইট্রাইট রিয়েকশন কি, অ্যালকিল নাইট্রাইটের জেনারেল রিয়েকশন দুটোই আছে, এক হচ্ছে হাইড্রোলিসিস, দ্যাট ইজ রিয়েকশন উইথ ওয়াটার বা H3 প্লাস যা বলবে, ওয়াটার যদি ROH প্লাস NH3 প্লাস H2, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট। তাহলে RNO থেকে অ্যালকিল নাইট্রাইটকে হাইড্রোলিসিস করলে আমি অ্যালকোহল পাবো। এবং ফার্দার হচ্ছে SnHCl অর রিডাকশন। এখন দেখো এইখানের সাথে নাইট্রোঅ্যালকানের পার্থক্যটা কী ছিল, যদি একটু আগে তোমরা রিকল করতে পারো, তাহলে কী হয়েছে একটু আগে করলাম যে নাইট্রোঅ্যালকানে যদি আমি SnHCl দিয়ে বিজারণ করি বা রিডাকশন করি, সেক্ষেত্রে আমি RNH2 বা অ্যামিন পাচ্ছি। কিন্তু অ্যালকিল নাইট্রাইটে তার সেরকম কোনো কিছু হয় না। অ্যালকিল নাইট্রাইটে যখন আমি SnHCl দিয়ে বিজারণ করছি, সেক্ষেত্রে আমি কী পাবো, সেক্ষেত্রে আমি অ্যালকোহল পাবো, সেক্ষেত্রে আমি অ্যালকোহল পাবো। এবং এইটা মনে রাখার মতো একটা জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটা যে আমি যদি RNO2তে SnHCl দিই তাহলে আমি RNH2 পাবো, এবং যদি RONOতে SnHCl বা TnHCl দিই সেক্ষেত্রে আমি ROH পাবো। জাস্ট তোমাদের মনে রাখার জন্য আরেকবার এখানে লিখে দিচ্ছি আমি, যাতে এইখানটা যখন পড়বে তোমরা তখন তোমাদের রিকল হয়ে যাবে। তাহলে RNO2তে যদি আমি SnHCl দিই তাহলে আমি পাবো RNH2, আর এবং RONOতে যদি আমি SnHCl দিই তাহলে আমি পাবো ROH। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এটা ফার্স্ট পার্ট করালাম। নেক্সট পার্টগুলোতে খুব তাড়াতাড়ি বাকি নাইট্রোজেন কম্পাউন্ডসের, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডসের ভিডিওগুলো আমি আপলোড করে দেবো। নেক্সট পার্টগুলোতে তোমাদের বাকি যে তিনটে টাইপের কম্পাউন্ড হলো না, অ্যামিন, ডায়াজো লবণ এবং সায়ানাইড ও আইসোসায়ানাইড, এই তিনটে জিনিস থাকবে। এবং এই তিনটে জিনিস শেষ হয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে তোমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা আছে সেই রিলেটেড কিছু কোশ্চেন এবং নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডসে যদি এক্সট্রা কিছু থাকে সেই জিনিসগুলো লাস্ট ভিডিওতে আমি আপলোড করে দেবো। আজকে এই পর্যন্ত রইল। তোমরা ফার্স্ট ভিডিও, হয়তো কিছু ফ্লস থাকবে, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের সাজেশন বা যা কিছু থাকবে ফিডব্যাক সেগুলো তোমরা জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ all for attending my class.